আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সবাই কেমন আছেন একটু জানাবেন। সবার পড়াশোনা কেমন যাচ্ছে প্রত্যেকে একটু রেসপন্স করবেন এবং পাশাপাশি একটু খাতা এবং কলম নিয়ে বসেন। আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং গুরুত্বপূর্ণ নোট করে দেব, সেগুলো একটু খাতায় নোট করে নেবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা দেখতে দেখতে আজকে হচ্ছে আমাদের 15তম ক্লাসে, অর্থাৎ ভার্বের 4 নাম্বার ক্লাস। আমরা খুবই অল্প করে পড়াচ্ছি, আপনারা খুব সময় দিয়ে খুব মনোযোগ দিয়ে আমরা যেভাবে মাস্টার বইটা শেষ করতেছি, আপনারা প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝে বুঝে সলভ করেন, তাহলে দেখবেন ইংরেজির জায়গাটা আপনার অনেকটা, আপনি পড়তে পড়তে আপনার বেসিক হয়ে গেছে, আপনি প্রশ্ন দেখলে দ্রুত সলভ করতে পারবেন। আমরা কোনো কিছু মুখস্থ করব না, আমাদের কথাই হচ্ছে লজিক্যাল ভাবে চিন্তা করব, প্রশ্ন দেখলে যেন আমরা অ্যান্সার করতে পারি। মাস্টার বইটা আমরা সেভাবেই পড়ব। আমি কিন্তু চাইলে অনেকভাবে খুব দ্রুত শেষ করতে পারতাম না, কিন্তু আমরা অল্প পড়াচ্ছি যেন আপনারা প্রত্যেকটা জায়গায় খুব ভালো মতো সময় দিতে পারেন। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন একটু জানান, একটু কমেন্ট করেন। আমি অলরেডি দেখতে পাচ্ছি কসবো সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন একটু জানাবেন। তো আমরা অলরেডি গত ক্লাস অর্থাৎ 14 নম্বর ক্লাসটা আমরা রেকর্ড দিয়েছিলাম, এটা আমাদের পূর্বে নেওয়া ছিল ক্লাসটি। হ্যাঁ, যার কারণে আমরা ওটা রেকর্ড দিয়েছিলাম, বাট 15 নম্বর ক্লাস আমরা এটা লাইভ নিচ্ছি। ওকে, কারণ এই জায়গাটা আমরা অনেকেই প্যাচ লাগাই ফেলি, ইনশাআল্লাহ আমাদের প্যাচ আর থাকবে না। দেখেন, আমরা নন ফাইনেটিভ অর্থাৎ ভার্বালস বা নন ফাইনাইট ভার্বস গত ক্লাসে আমাদের এটার লাইভ হয়নি, বাট আমরা রেকর্ড দিয়ে দিয়েছিলাম। ওই ক্লাসটা অলরেডি দেখেছেন। জিরান্ট, হ্যাঁ, জিরান্ট আমরা জানি ভার্ব এবং নাউনের কাজ করে। জিরান্ট কার কাজ করে? ভার্ব এবং নাউনের কাজ করে, অর্থাৎ নাউনের যেখানে যেখানে পজিশন, ঠিক সেই জায়গায় জিরান্টের পজিশনগুলোই সেভাবেই ব্যবহার করা হয়। তাহলে মনে রাখবেন, জিরান্ট ভার্ব এবং কার কাজ করে? নাউনের কাজ করে। কারণ আমাদের এই যে আপনাদের পার্টিসিপল পড়াইতে গেলে এটা লাগবে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন, আমরা আজকে যেটা পড়াবো, আজকের টপিক হচ্ছে পার্টিসিপল। আজকে আমরা পার্টিসিপল নিয়েই কথা বলবো। পার্টিসিপলের যা আছে, যত প্রশ্ন আছে, যত প্যাচ আছে, এবং জিরান্ট এবং পার্টিসিপলের যে পার্থক্যটা, সেটা আমরা আজকে পড়াবো ইনশাল্লাহ। অলরেডি দেখতে পাচ্ছি ইমরান, ওকে আলহামদুলিল্লাহ ভালো। কসবো আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। ওকে, মৌসুমী সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, একটু মনোযোগ দিবেন, ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, খুব ভালোভাবে বুঝবেন। আমরা তাহলে কি বললাম? আমরা একটু আগে আপনাদেরকে বললাম যে নাউন এবং ভার্বের কাজ করে কি? জিরান্ট, অর্থাৎ নাউনের যে পজিশন সেই জায়গায় জিরান্ট বসে। এখন আমরা কথা বলবো পার্টিসিপল নিয়ে। এই পার্টিসিপলটা আসলে কি? আমরা নরমালি বুঝতে পারতেছি পার্টিসিপল একটা ভার্ব, তাই না? পার্টিসিপল একটা কি? ভার্ব। এই পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি। পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি, অথবা আমরা বলতে পারি ভি3, তাই না? এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট, আর এটা হচ্ছে প্রেজেন্ট, আর এটা হচ্ছে পাস্ট। ওকে, ওই যে ভি1 ভি2 ভি3, এটা কনজুগেশন অফ ভার্ব, এই লেকচারেই পাবেন। এটা নেক্সট ক্লাসে আমরা আপনাদেরকে আবার দেখাবো। তো আমরা একটু চলে আসি যে পার্টিসিপল মানেই ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট, আর ভি3 থাকলে হচ্ছে কি? ফার্স্ট পার্টিসিপল। এটাই তো, তাই তো? প্রত্যেকটা লাইন আগে শুনবেন, বুঝবেন, মাথা দিয়ে চিন্তা করবেন, এবং আমরা প্রশ্ন সলভ করবো। প্রশ্ন কিভাবে বসে সেইগুলো একটু বোঝার চেষ্টা করবেন। কোনো মুখস্থ না, জাস্ট বুঝবেন। দেখবেন বুঝতে বুঝতে আপনার ইংরেজি মনের মধ্যে গেঁথে গেছে, শেষ দিন লাস্ট দিন পর্যন্ত থাকবে। ঠিক আছে? তো আমরা এই পার্টিসিপল কার কাজ করে? এই পার্টিসিপল কাজ করে অ্যাডজেক্টিভ এবং ভার্বের। তাহলে আমরা জিরান্ট কার কাজ করে? ভার্ব এবং নাউন। জিরান্ট মানেই নাউন, ঠিক আছে? এরকম ভাবে মনে রাখতে পারেন, জিরান্ট নাউনের কাজ করে। কিন্তু এই পার্টিসিপল কি? পার্টিসিপলটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে। ভার্ব তো কমন, তো ভার্ব ভুলে যাই, তাহলে জিরান্ট নাউন এবং ভার্ব, আর এখানে হচ্ছে পার্টিসিপল কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্ব। ঠিক আছে? এটা একটু জাস্ট মনে রাখবেন। ঠিক আছে? তো প্রাথমিকভাবে অ্যাডজেক্টিভ, কিন্তু এটা বাক্যে নাউনকে কোয়ালিফাই করে। তার মানে কি? এই পার্টিসিপল নাউনকে মূলত হচ্ছে কোয়ালিফাই করে। এটা আমরা মডিফায়ারে পড়াবো আপনাদেরকে। ঠিক আছে? তো এই পার্টিসিপল তিন প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এই যে আমি বললাম। পাস্ট পার্টিসিপল, এই যে অলরেডি বললাম। আর পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং মানে ভি3, হ্যাভিং প্লাস ভি3। জাস্ট এটা একটু লিখে ফেলেন, হ্যাঁ, এগুলো একটু লিখে ফেলেন। তাহলে পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে। পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে। এটা কি? এবং
এই তিন প্রকার, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি, পাস্ট পার্টিসিপল V3, আর পারফেক্ট পার্টিসিপল মানে কি হ্যাভিং প্লাস V3। জাস্ট এটা আপনারা একটু খাতায় নোট করে নেন, ঠিক আছে। এখন মজার বিষয় হচ্ছে আপনি তো একটু আগে বললেন পার্টিসিপল অ্যাডজেক্টিভ এবং ভার্ব কাজ করে, তাই না? তো এই অ্যাডজেক্টিভ ভার্ব ছাড়াও, অ্যাডজেক্টিভ এবং ভার্ব ছাড়াও এই পার্টিসিপল অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন হিসেবে কাজ করে। এগুলো একটু মনে রাখার দরকার নেই, জাস্ট জেনে রাখেন, মুখস্থ করার দরকার নেই, জাস্ট জেনে রাখেন যে অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন হিসেবেও কাজ করে। এগুলো আমরা প্রশ্ন সলভ করতে করতে মনে রেখে যাব। তাহলে এক কথায় আমরা পার্টিসিপল কি, এক কথায় পার্টিসিপল বলতে পারি পার্টিসিপল কার কাজ করে, পার্টিসিপল কাজ করে হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভের, তাই না? এটা তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল V3, আর পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3, ঠিক আছে। এটা আমরা একটু জ্ঞান। তা আমরা দেখেন এগুলো যে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রশ্ন আসছে অলরেডি, আমরা এগুলো একটু দেখলে আমরা আরো বুঝতে পারবো। দেখেন 107 নাম্বার প্রশ্ন আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে যদি বলা হয় আ পার্টিসিপল ইজ আ ওয়ার্ড হুইচ ইজ পার্টলি a noun, partly an adverb, pronoun, partly a noun, verb, partly an adjective, a verb, partly an adverb। একটু ভালো করে খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। পুরো প্রশ্ন দেখলে আপনি ভয় পেয়ে যাবেন, আচমকা, বাট এত কিছু না, বাট যেখানে মূল সমস্যা ওই জায়গায় ফোকাস করলে প্রশ্ন দ্রুত সলভ করা যায়। দেখেন পুরো বাক্যই সেম, শুধু পার্থক্য হচ্ছে একবার রিডিং পড়ে নেবেন যে আ পার্টিসিপল ইজ এ ওয়ার্ড হুইচ ইজ পার্টলি a noun and partly an adverb। এটা পড়ার পরে দেখেন প্রত্যেকটা লাইন ঠিক আছে, পার্থক্য হচ্ছে এটা নাউন এবং অ্যাডভার্ব। এটা কি নাউনের কাজ করে পার্টিসিপল? না, বাদ। প্রোনাউন বলছেন পার্টলি নাউন, এটা কি নাউন প্রোনাউনের কাজ করে? না। ভার্ব এবং অ্যাডজেক্টিভ হতে পারে, ভার্ব এবং অ্যাডভার্ব, অ্যাডভার্ব তো না। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। তাহলে দেখেন একটা বাক্য কিছু কি পয়েন্ট বা কি ওয়ার্ড দেখে আপনি খুব সহজে কিছু শর্টকাট টেকনিক, এই মূল জিনিস যারা বোঝেন এরকম প্রশ্ন যেভাবে আসে আপনি সলভ করতে পারবেন। আরেকটা প্রশ্ন দেখাই, দেখেন প্রেজেন্ট পার্টিসিপল পারফর্মস দ্য ওয়ার্ড। পারফর্ম মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল কার মতো কাজ করে, তাই না? তা আমরা এখানে দেখেন নাউন অ্যাডজেক্টিভ হবে না, ভার্ব অ্যাডভার্ব এটা হতে পারে, ভার্ব অ্যাডজেক্টিভ এটাও হতে পারে, ভার্ব নাউন কাজ করে না। তাহলে এ নাম্বার ডি নাম্বার হবে না। আমরা বলছিলাম পার্টিসিপল ভার্ব এবং অ্যাডজেক্টিভের মূল কাজ করে, এছাড়াও কিন্তু অ্যাডভার্ব কনজাংশনের কাজ করে, বাট এখানে অলরেডি দেওয়া আছে ভার্ব এবং অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে মূল। সো অ্যান্সার নেব এইটা, আমরা সি নাম্বারটাও নিব না। তার মানে দেখেন এ নাম্বার ডি নাম্বার এটা আপনার চিন্তাই করা লাগবে না, কারণ নাউন আছে বাদ। কিন্তু এই যে বি এবং সি এর মধ্যে একটা পার্থক্য, যখন এই দুইটার মধ্যে নিয়ে আসবেন তখন মূল জিনিসটাকে কাউন্ট করবেন। কোনো কারণে ধরুন ভার্ব অ্যাডজেক্টিভ থাকলো না, তখন আপনি ভার্ব অ্যাডভার্ব দিতে পারেন প্রশ্ন হিসাবে, অ্যান্সার রাইট। কথা ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? কথা ক্লিয়ার কিনা একটু বলেন। কথা ক্লিয়ার কিনা প্রত্যেকে একটু জানান। সবাই একটু বলেন প্রত্যেকে বুঝতে পারছেন কিনা বা ক্লিয়ার কিনা। ওকে, মাশাআল্লাহ ক্লিয়ার। তা এখন আসি, এই পার্টিসিপলের কিছু জায়গা আছে স্পেসিফিক, এগুলো একটু নোট ডাউন করে নেন, কাজে লাগবে। সেটা হচ্ছে আমরা যদি বলি আর্টিকেল এবং নাউনের মাঝখানে, আর্টিকেল এবং নাউনের মাঝখানে কে বসে? এই আর্টিকেল এবং নাউনের মাঝখানে আমরা যদি বলি প্রেজেন্ট পার্টিসিপল বসে। আর্টিকেল এবং নাউনের মাঝখানে কে বসে? প্রেজেন্ট পার্টিসিপল বসে। মনে রাখবেন এই যে আপনার যে আইএনজি যুক্ত এটা একটা ভার্ব, ভার্ব থেকে উৎপন্ন হয় বিধায় এই প্রেজেন্ট পার্টিসিপলকে আরেকটা নাম বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের আরেকটা নাম কি বলা যায়? ভার্বাল অ্যাডজেক্টিভ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আরেকটা নাম হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ, কারণ হচ্ছে এটা ভার্ব থেকে উৎপন্ন হয়, ঠিক আছে? ভার্ব থেকে উৎপন্ন হয়, কাজ করে অ্যাডজেক্টিভের মতো, ঠিক আছে? তাহলে আর্টিকেল এবং নাউন। তাহলে আমরা একটা প্রশ্ন দেখি 110 নম্বর, আর রোলিং স্টোন গেদার্স নো মস, হেয়ার রোলিং ইজ আ, বলছে রোলিং শব্দটি কি, তাই না? এ নাম্বার আছে ভার্বাল অ্যাডজেক্টিভ, বি নাম্বার জিরান্ড, সি নাম্বার ভার্বাল নাউন, ডি নাম্বার হচ্ছে পারফেক্ট পার্টিসিপল।
ঠিক আছে। এখন মজার বিষয় হচ্ছে এই যে এটা হচ্ছে কি আর্টিকেল আর স্টোনটা হচ্ছে কি নাউন, তাই না? তা আমরা অলরেডি বুঝতে পারলাম যে এটা হচ্ছে আর্টিকেল, স্টোনটা হচ্ছে নাউন। তাহলে আর্টিকেল এবং নাউনের মাঝখানে যেটা বলবো ওইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তাই না? তাহলে দেখেন তো সি নাম্বার ভার্বাল নাউন হবে বাদ, বি নাম্বার জিরান্ড হবে না বাদ, সি নাম্বার পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল বলছে কি হ্যাভিং প্লাস ভিটি, তার মানে হবে না ডি নাম্বার বাদ। তাহলে আনসারটা হচ্ছে কি ভার্বাল অ্যাডজেক্টিভ। ভার্বাল অ্যাডজেক্টিভ কোনটা? এই যে প্রেজেন্ট পার্টিসিপলের আরেকটা নাম হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ। এখন অপশনে যেটা থাকবে সেটাই দিবেন, রাইট? এরপরে দেখেন আমরা যদি আসি 111 নম্বর প্রশ্ন, তাহলে আর রোলিং স্টোন, মূল ফোকাসটা দেখেন। আর রোলিং স্টোন, এই আর রোলিং স্টোন আমরা কি বললাম বলেন তো? আ রোলিং স্টোন, এই আর ওকে। নাইবুর লিখছেন ভাই 109 নাম্বার কোশ্চেন সলভ করে দেন। 109 নাম্বার কিন্তু একটু আগে সলভ করছি, বুঝতে পারেন না? বুঝলে একটু জানান, আমি একটু পরে আবার রিপিট করব প্রয়োজন হলে। আর রোলিং স্টোন, এটা হচ্ছে কি আর্টিকেল, স্টোনটা হচ্ছে নাউন, আর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল আরেকটা নাম হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ, যেটা অপশনে ছিল এ নাম্বার। এখন 111 নম্বর প্রশ্ন দেখেন তো কি আছে। আর রোলিং স্টোন গেদার্স নো মস, এখানে বলছে হোয়াট রোলিং ইজ, এখানেও রোলিং এর কথাই বলছে। এখন দেখেন তো এ নাম্বার আছে জিরান্ড, বি নাম্বার আছে ভার্বাল নাউন, সি নাম্বার আছে পার্টিসিপল, ডি নাম্বার আছে অ্যাডজেক্টিভ। বলেন তো অ্যান্সার কি হবে? একশো 111 নম্বর আনসার কি হবে? কমেন্ট করলে লিখবেন 111 লিখে কত নাম্বার, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, কি হবে বলেন? একটু রেসপন্স করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এই জায়গাগুলো বুঝতেছেন। ওকে, মাশাআল্লাহ, একটু দ্রুত রেসপন্স করেন, দ্রুত কমেন্ট করেন, কি হবে এটা? জিরান্ট তো হবে না, সো ভাববো না। ভার্বাল নাউনও হবে না, সো ভাববো না। এখন সি নাম্বার এবং ডি নাম্বার আছে, কি হবে বলেন? এটা হচ্ছে কি ডি নাম্বার, এটা হবে অ্যাডজেক্টিভ। কি হবে? অ্যাডজেক্টিভ। এই যে আমি কসবকে দেখতে পাচ্ছি, মৌসুমী খানকে দেখতে পাচ্ছি, নাইবুর রহমানকে দেখতে পাচ্ছি, তারা কমেন্ট করছে। আনসার কি হবে? আনসার হবে ডি নাম্বার, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি বললাম? যে প্রেজেন্ট পার্টিসিপল আর নাম হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ, হয় ভার্বাল অ্যাডজেক্টিভ থাকবে অথবা অ্যাডজেক্টিভ থাকতে পারে, যেটাই থাকুক সেটাই আপনারা রাইট অ্যান্সার করবেন। প্রশ্ন একই, অপশন চেঞ্জ। তার মানে বুঝতে হবে এই যে আমরা চাকরির পরীক্ষা দিচ্ছি অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অথবা মেডিকেল অথবা নার্সিং যারা পরীক্ষা দেবে, অর্থাৎ বাংলাদেশের যত কম্পিটিটিভ পরীক্ষা আছে, যেই পরীক্ষাগুলোতে আপনি ইন করবেন, এখানকার মূল উদ্দেশ্য এটা না যে এটাই রাইট। মূল উদ্দেশ্য হচ্ছে যেই অপশনে দেওয়া আছে অপশনগুলোর মধ্যে থেকে কোনটা বেশি রাইট, এইটা ফোকাস করলেই আপনি দ্রুত প্রশ্ন সলভ করতে পারবেন। আদারওয়াইজ এই জায়গাটায় ওইভাবে আসলে চিন্তা করা যাবে না, চিন্তা করতে হবে অপশন বেস। ওকে, দেখেন আরেকটা প্রশ্ন সলভ করি, তাহলে আমার মনে হয় আরেকটু ভালো হবে। 112 নম্বর দেখেন, এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং, এডুকেশন ইজ দ্য মোস্ট প্রেসিং নিড অফ টাইম। এখানে দেখেন প্রেসিংটা কি? এই যে দা হচ্ছে আর্টিকেল, ওকে, দা হচ্ছে কি আর্টিকেল, তাহলে বলেন দ্য মোস্ট প্রেসিং, তাহলে এই আনসারটা কি? ভার্বাল অ্যাডজেক্টিভ, জিরান্ড, প্রোনাউন, নান অফ দ্য কোয়েশ্চেনস। তার মানে জিরান্ড হবে না, প্রোনাউন হবে না, নান অফ দ্য কোয়েশ্চেন হবে না, আনসার হচ্ছে এই নাম্বার ভার্বাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে। তারপরে দেখেন এই যে আপনার ডু নট গেট ইনটু রানিং, এই যে দা ট্রেন, তার মাঝখানে রানিং, রানিংটা কি? অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন। দেখেন এই যে অ্যাডজেক্টিভ। তো এখানে যত প্রশ্ন আছে আপনারা সলভ করবেন। বেশ কয়েকটা প্রশ্ন আছে, মানে আপনারা কখন, আমি আবার বলছি, যেহেতু অলরেডি আপনি একটা কোর্স কিনেছেন, আপনারা কি করবেন, বইয়ে দাগাইতে গেলে সাইডে যেহেতু অ্যান্সার দেওয়া আছে মাস্টার বই, অ্যান্সারটা কখনোই দেখবেন, আগে অ্যান্সার ঢেকে আগে প্রশ্নটা পড়বেন আপনি পারেন কিনা। দেখবেন যে অপশনগুলোর মধ্যে আপনি অলরেডি দুইটা বাদ দিতে পারতেছেন, আপনি দুইটার মধ্যে একটু পার্থক্য বুঝবেন, বা যারা বুঝতে পারছেন তারা পারবেন। তো আপনার ব্রেনকে কাজে লাগাইতে হবে। এখন যেই প্রবলেমগুলো ফেস করতেছি সেটা হচ্ছে আমরা যারা হচ্ছে চ্যাট জিপিটি বা হচ্ছে জেমিনি ইউজ করি, হ্যাঁ,
তো দেখা যাচ্ছে আমরা একটা হোমওয়ার্ক দিচ্ছি বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে, হ্যাঁ, যেহেতু আমার আমি একাডেমিক নিয়েও কাজ করি, পাশাপাশি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, তো ওনারা কি করে চ্যাট জিপিটির হেল্প নিয়ে করে আসে। এখন বিষয়টা হোমওয়ার্ক কেন দেওয়া হয়? অ্যান্সার আপনি এত ইজি যে আপনি সব জায়গা থেকে আনসার বের করতে পারেন, কিন্তু হোমওয়ার্কটা এই জন্য দেওয়া হয় যেন আপনার ব্রেনকে কাজে লাগাতে পারেন। এই জন্য আপনারা কি করবেন, মূল থিম, মূল জিনিসটা বুঝবেন, এবং আমি যেই কথাগুলো বলি এইগুলো আপনি যদি নিজে পড়তে যাইতেন এই বইটা বুঝতে আপনার হিউজ একটা টাইম লাগতো, কিন্তু আপনি যারা আমাদের আগামী এই প্রায় 60 থেকে 100টা ক্লাস করবেন মন দিয়ে, তারা কিন্তু দেখবেন যে আপনি মানে একটা বিষয় হচ্ছে আপনি প্রতিদিন অল্প অল্প করে শিখতে শিখতে একসময় এমন একটা ফাউন্ডেশন তৈরি হবে, আপনি তখন দেখবেন প্রশ্ন দেখলেই আপনি পারতেছেন, কারণ আমরা এমন ভাবে পড়াচ্ছি কিছু বাদ দিচ্ছি না। আর আপনি যদি আমার সাথে লেগে থাকতে পারেন আগামী 6 মাস বা আগামী 5 মাস বা আগামী 4 মাস, তাহলে দেখবেন ইংরেজির যাত্রা আপনি এই প্রস্তুতি নিয়ে বাংলাদেশের যত কম্পিটিটিভ পরীক্ষা আছে আপনি পরীক্ষা দিলে পারবেন। এটা হচ্ছে মূল ইস্যু। এখন কথা হচ্ছে আপনি যদি এই যে মাস্টার বইটা 1200 বা 1133 পেজ আমরা পর্যন্ত পড়াবো আর কি, গ্রামার মেমোরাইজিং পার্ট, তো এই জায়গাগুলো আপনি পড়তে গেলে কি করবেন? এই জায়গাগুলো কি মনে রাখা সম্ভব? আদৌ কি মনে রাখা যায়? না। কিন্তু এটা যদি বুঝে পড়েন আপনি প্রশ্ন সলভ করতে পারেন, এটা আপনাকে নিশ্চয়তা দিতে পারি। আচ্ছা, এরপরে দেখি আমরা 2 আসি। আমরা অলরেডি গত ক্লাসে যারা পড়েছি, দেখেন গত লেকচার গুলো দেখছি, আমরা বলছিলাম ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ যেটা হচ্ছে অবজেক্ট থাকে না, ইনট্রানজিটিভ কি যেটার কি থাকে না, অবজেক্ট থাকে না। ওকে, তো ইনট্রানজিটিভ ভার্ব কোনটা? যে গো, খাম, ডাই, লাই, রান, এগুলো হচ্ছে কি ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পরে আমরা কি এই যে পার্টিসিপল বসাইতে পারি। কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল, মানে ভার্বের সাথে আইএনজি। দেখেন দ্য রেইন খেম, এই যে কা বলছে খাম, খামের ভিতরে হচ্ছে খেম, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভি2, ঠিক আছে। এরপরে দেখেন আছে কি ভার্বের সাথে আইএনজি, পোরিং ডাউন ইন টরেন্টস, ঝমঝম করে বৃষ্টি আসলো। দ্য রেইন ক্যাম পোরিং ডাউন ইন টরেন্টস, ঠিক আছে, ঝুমঝুম করে বৃষ্টি আসলো। তাহলে দেখেন এই যে খেম, এই খেমের পরে পোরিং আছে, এই খেমটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, এরপরে ভার্বের সাথে আইএনজি, তার মানে কি প্রেজেন্ট পার্টিসিপল। आंसर হচ্ছে এ নাম্বারটা। তাহলে পরে পারফেক্ট হবে না, পাস্ট হবে না, আর নাম তো হবেই না। ওকে, তাহলে आंसर হচ্ছে এ নাম্বার। এরপরে আবার দেখেন আমরা যদি একটু খেয়াল করি 117 নম্বর প্রশ্ন, শি ওয়েন্ট অ্যাওয়ে, শি ওয়েন্ট অ্যাওয়ে। এখানে দেখেন গোয়ের ভি2 হচ্ছে কি, গোয়ের ভি2 হচ্ছে ওয়েন্ট, গোয়ের ভি2 কি ওয়েন্ট। তাহলে শি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, ড্যান্সিংটা কি অ্যান অ্যাডজেক্টিভ, জিরান্ড, ইনফিনিটিভ, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে आंसर কি হবে? आंसर হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে কি বললাম? ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব আমরা কি বুঝতে পারছি, যে ইনট্রানজিটিভ ভার্বটা হচ্ছে এদের পরে যেই ভার্বটা থাকবে ভার্বের সাথে আইএনজি যুক্ত, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে। এরপরে দেখেন আমরা এখানে একটু আসি, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে একটু ভালো করে বুঝতে হবে। আমি যদি আপনাকে একটু দেখাই, দেখেন প্রিপোজিশন, প্রিপোজিশন, পসেসিভ, প্রিপোজিশন, পসেসিভ, তারপর হচ্ছে জিরান বলবে। প্রিপোজিশন, পসেসিভ, পসেসিভ কোনগুলো? আমরা যারা প্রোনাউনের ক্লাস করছি তারা অলরেডি জানি যে পসেসিভ হচ্ছে আই, মি, মাই। এই মাইটা হচ্ছে কি পসেসিভ। সাদা লেখা বোঝা যায়? না, বোঝা যায় না। কি নিব? কালো নেই। ওকে, তাহলে এটা হচ্ছে কি মাই, এই মাইটা হচ্ছে কি পসেসিভ। আই, মি, মাই, উই, আস, আওর, 3 নম্বর ফর্ম যেটা, এগুলো হচ্ছে কি পসেসিভ, ঠিক আছে। তো এদের পরে কে বসবে? জিরান বলবে। তাহলে প্রিপোজিশন, প্রিপোজিশন, তারপরে পসেসিভ, পসেসিভ হচ্ছে 3 নাম্বার, আই, মি, মাই, মাই হচ্ছে 3 নাম্বার। তো এই যে প্রিপোজিশন, পসেসিভ, তারপর কে বসবে? জিরান্ট বলবে। জিরান্ট মানেও কিন্তু ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে। এরপর যদি বসে, দেখেন যদি প্রিপোজিশন থাকে, যদি কি থাকে প্রিপোজিশন থাকে, প্রিপোজিশনের পরে যেটা থাকবে অর্থাৎ তখন কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, মানে প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি। তাহলে দেখেন
প্রিপজিশন শুধু পসেসিভ আসলে পরেরটা কিন্তু জিরান্ড, কিন্তু প্রিপজিশন পর ডিরেক্ট এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে একটা অ্যান্সার দেখি, তাহলে আমরা বুঝবো। একটু খেয়াল করেন 100, আমরা যদি একটু আসি, হি ইনসিস্টেড, ওয়ানটা কি প্রিপজিশন, মাই হচ্ছে পসেসিভ, তাহলে গোয়িংটা হচ্ছে কি, গোয়িংটা হচ্ছে জিরান্ড, গোয়িংটা হচ্ছে কি জিরান্ড। হি ইনসিস্টেড ওয়ান মাই গোয়িং দেয়ার, হি ইনসিস্টেড ওয়ান মাই গোয়িং দেয়ার, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে জিরান্ড, ঠিক আছে। তারপরে দেখেন এখন যদি আমরা একটু খেয়াল করি আর একটা প্রশ্ন দেখেন, যদি প্লিজ অবলাইজ মি বলছে, প্লিজ অবলাইজ মি বাই, এই যে অলের পরে দেখেন এখানে কি আছে, অলের পরে দেখেন ভার্বের সাথে আইএনজি, অলের পরে কি ভার্বের সাথে আইএনজি, সরি অল বলতেছি, এখানে দেখেন বাই প্রিপজিশনের পরে দেখেন কি আছে, ভার্বের সাথে আইএনজি, কিন্তু পসেসিভ নাই। অলের কি পসেসিভ আছে, নাই পসেসিভ নাই, ওই যে পসেসিভ প্রোনাউন যে 10টা পড়াইছে ওগুলো হচ্ছে পসেসিভ, তার মানে এইটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এক কথায় আমি যদি বলার চেষ্টা করি, যদি আপনাদেরকে বলি প্রিপজিশনের পরে ডিরেক্ট বসলে প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু পসেসিভ আসলে জিরান্ড, পসেসিভ আসলে জিরান্ড, কিন্তু যদি কিছু না থাকে তার মানে কি ডিরেক্ট বলবেন কি, প্রিপজিশনের পরে কি থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। দেখেন 118 নম্বর প্রশ্ন, দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস হিয়ার আই হ্যাভ ডাউটস অ্যাবাউট দিস হ্যাপেনিং। দেখেন অ্যাবাউট, এখানে দেখেন কি আছে, এখানে দেখেন অ্যাবাউট আছে, অ্যাবাউট এর পরে দেখেন দিস আছে, এখন দিসের কি পসেসিভ আছে, দিসের কি পসেসিভ আছে, নাই, তাহলে অ্যাবাউট দিস ইজ হ্যাপেনিং, এই হ্যাপেনিংটা কি বলেন, জিরান্ড। কেন জিরান্ড হবে, কারণ এখানে তো পসেসিভ নাই, সো হবে না, পার্টিসিপল হবে, পসেসিভ কেস হবে না, ভার্ব হবে না, আনসার হচ্ছে বি নম্বর। তার মানে দেখেন 118 নম্বর প্রশ্নের অ্যান্সার যদি আমরা কাউন্ট করি, 118 নম্বর কি বলি, আই হ্যাভ ডাউটস অ্যাবাউট দিস হ্যাপেনিং অ্যাট অল, তার মানে কি প্রিপজিশনের পরে যদি বসে, অর্থাৎ পসেসিভ না থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, পসেসিভ থাকলে জিরান্ড, তাহলে পিজি, পিজি দিয়ে মনে রাখবেন, পসেসিভ জিরান্ড, পিজি এটা দিয়ে মনে রাখবেন, পিজি পসেসিভ জিরান্ড। ওকে, রুল 3 বুঝছেন, রুল 3 বুঝতে পারছেন কিনা একটু জানান। আচ্ছা, মাশাআল্লাহ বুঝতে পারছেন। এরপরে দেখেন রুল নাম্বার 4, ওই যে আমরা বলি না ট্রুলি স্পিকিং, সত্য বলতে, ট্রুলি স্পিকিং সত্য বললে, অর্থাৎ যদি আমরা একটু চিন্তা করি, ট্রুলি কি একটা অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত শব্দগুলো থাকলে সেগুলো কি হয়, অ্যাডভার্ব। এখানে কিছু কনফ্লিক্ট আছে, এলওয়াই থাকলে অন্য কিছু হয়, বাট সেগুলো আমরা অ্যাডভার্বের ক্লাসে পড়াবো। তবে নরমালি মনে রাখেন যে এলওয়াই থাকলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ট্রুলি স্পিকিং, ট্রুলি হচ্ছে অ্যাডভার্ব, ট্রুলি স্পিকিং কি, ট্রুলি এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে ট্রুলি স্পিকিং, ট্রুলির পরে দেখেন ভার্বের সাথে আইএনজি আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, ট্রুলি স্পিকিং সত্য বলতে। সাডেনলি ফাইন্ডিং, সাডেনলি একটা কি অ্যাডভার্ব, সাডেনলি ফাইন্ডিং, তাহলে সাডেনলির পরে মানে অ্যাডভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল বসে, आंसर কি হবে, आंसर হচ্ছে সি নাম্বার। ওকে, এরপরে দেখেন আমরা এখানে আসি রুল নাম্বার 5। দেখেন আমরা এখানে আমরা মূলত রুল 5 এত কিছু পড়তে যাব না, আপনি চাইলে ছোট করে নোট করে নিতে পারেন, আর মূল কথাটা নোট করে নিতে পারেন, এটা হচ্ছে কি আপনার কাছে একটা নোট থাকবে, ওই নোট দেখলে আপনার মনে পড়ে যাবে, ঠিক আছে। দেখেন এখানে দেখেন সিম্পলের দুটি কাজ থাকলে সিম্পল সেন্টেন্সের শুরুতে প্রেজেন্ট পার্টিসিপল হয়। এখানে একটু মজার বিষয় একটু খেয়াল করেন, এই জায়গায় আমি যদি আপনাকে বলি, দেখেন সিম্পলে দুটি কাজ থাকলে সিম্পল সেন্টেন্সের শুরুতে প্রথম কাজটি কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল হবে। রাইডিং আ হর্স, রাইডিং আ হর্স, তার মানে দেখেন কয়টা কাজ শুরুতে আছে, তার মানে শুরুতে থাকলে কি হবে, শুরুতে থাকলে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তারপর দেখেন 21 নম্বর, ওপেনিং দ্য ফাইল দ্য ডিটেকটিভ টুক আউট আ নিউজ পেপার কাটিং, তাহলে ওপেনিং দ্য ফাইল একটা কাজ, দ্য ডিটেকটিভ এটা একটা কাজ, দুইটা কাজ শুরুতে যদি কি, তাহলে শুরুতে আছে কি ওপেনিং, ওপেনিংটা কি প্রেজেন্ট পার্টিসিপল। আমি তাহলে একটু সহজভাবে একটু আসি, আপনাদেরকে একটু বোঝাই। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি,
আর্টিকেল এবং নাউনের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে পড়াইলাম ইন্ট্রানজিটিভ ভার্ব, যেমন গো, খাম, ডাই, লাহি, রান। আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব অলরেডি পড়াইছি। এগুলো যদি থাকে তাহলে এদের পরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে পড়াইলাম যদি নরমালি আমরা যদি একটু চিন্তা করি, প্রিপোজিশন পরে প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু মাঝখানে পসেসিভ চলে আসলেই জিরান্ড। এরপরে অ্যাডভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল। দুইটা কাজ থাকলে শুরুতে যেটা থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এটা একটু বুঝছেন সবাই, একটু জানা। আচ্ছা, এবার আমরা একটু কথা বলবো প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা। প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের মাঝে কি এটা আলোচনা করব। আচ্ছা, একটু আপনাদের সাথে একটু গল্প করি। হ্যাঁ, গল্পটা হচ্ছে আপনারা এখানে, আমরা জানি এখানে যারাই আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে মানে আমাদের প্রত্যেকের দেখবেন যে আমরা পড়ালেখা করি বা হচ্ছে অন্য কিছু করি বা আমরা পড়াই, কেউ পড়াচ্ছি, কেউ হচ্ছে আপনি চাকরি করবেন, কেউ অন্য কিছু করবেন। হ্যাঁ, কারো দেখবেন যে সবাই চেষ্টা করতেছেন, কেউ কেউ চাকরি পাবে, কেউ চাকরি পাবে না। অর্থাৎ জীবন এমন একটা পর্যায় বা এমন একটা লেভেল, আপনি সবসময় একটু খেয়াল করে দেখবেন যে জীবনের আসলে হিসাব কেউ মেলাতে পারবেন না। যে আপনি যদি হিসাব মিলাতে চান, আপনি ছোটবেলায় একটা স্বপ্ন দেখছিলেন, দেখবেন বড়বেলায় আর একটা হয়ে গেছে। তো এই জীবন কখনো হিসাব মিলবে না। তবে একটা জিনিস মনে রাখবেন, নিজের বা জীবনের, হ্যাঁ, আমাদের যে একটা চাহিদা আছে, এই চাহিদার কাছে কখনো পরাজিত হবেন না। কিরকম? এই কথাটা এরকম যে আপনি যদি কখনো দেখেন যে আপনি একটা আপনার ইচ্ছা, হ্যাঁ, যে আপনার একটা চাহিদা, হ্যাঁ, বাট আপনি সেটা করতেছেন না, আপনার ওটা একটা ভালো লাগার জিনিস আছেন, সেটা করতেছেন না। আপনার একটু ঘোরাফেরা, আপনার এক জায়গায় ঘুরতে যেতে মনতে চাচ্ছে, বাট যাচ্ছেন না। বা জীবনের আপনার এমন কিছু জায়গা যেখানে আপনার এই কাজগুলো করা উচিত, আপনি করতেছেন না। অর্থাৎ আপনার নিজের যে চাহিদা, অর্থাৎ নিজেকে যে প্রায়োরিটি দেওয়া, এটা আপনি দিচ্ছেন না। আপনি অন্যের জন্য কাজ করে যাচ্ছেন, বা আপনার মনে হচ্ছে যে এখন একটু রেস্ট নেওয়া উচিত, আপনি রেস্ট নিচ্ছেন না। তো একটা পর্যায়ে একটা সময় যাওয়ার পরে দেখবেন যে আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করবে, আপনার মধ্যে রিগ্রেট কাজ করবে, আপনি নিজের মধ্যে একটা শান্তি ফিলিং পাবেন না। তো এই জিনিসটা কেন বললাম যে আপনি যদি নিজের চাহিদা, অর্থাৎ নিজের যে কাজগুলো, নিজের যে ইচ্ছা চাহিদাগুলো, এগুলো যদি ঠিকঠাক ফিল আপ করেন, দেখবেন আপনি কখনোই লাইফে আপনার হতাশা কাজ করবে না। এই জন্য আমি বলি, এখানে আমি একটা কথা অ্যাড করার জন্য, যে আপনার এখন যারা চাকরির শিক্ষা মানে চাকরির পরীক্ষার্থী বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী, বা আপনার যখন যেই সময়টা, ওই সময়টা ভালোভাবে ইউটিলাইজ করেন। এছাড়া আপনি যদি সেটা না করতে পারেন, দেখবেন আপনি কোথাও চাকরি পাবেন না, বা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবেন না, আপনার মধ্যে বিশাল একটা হতাশা কাজ করবে। কিন্তু আপনি যদি এই টাইমটা সঠিকভাবে কাজ করতেন, আপনি এই সময়টা সঠিকভাবে ইউটিলাইজ করতেন, অর্থাৎ আপনার নিজের যে চাহিদা বা নিজের যে চাওয়া পাওয়া, এই জিনিসটাকে যদি গুরুত্ব প্রায়োরিটি সহকারে কাজ করেন বা সেটা দেন, তাহলে আপনার জীবনটা যেমন সুন্দর হবে, ঠিক চাকরি পরীক্ষার্থী যারা আছেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, আপনাদের জীবনটা অনেক সুন্দর হবে। তো এই জন্য আমি একটা কথাই বলি, যে আপনার নিজের চাহিদার কাছে কখনোই পরাজিত হবেন না। নিজের চাহিদার কাছে সবসময় জয়ী হতে পারেন। এই জিনিসগুলো কাজে লাগবেন, দেখবেন একটু ভালো কিছু আসবে। ঠিক আছে, একটু জ্ঞান দিলাম, বাট আমার মনে হলো এটা বলা দরকার। আমার নিজের কিছু অভিজ্ঞতা বলতে পারেন, আমার লাইফে আমি অনেক কিছু যেগুলো আমি করি। তো ওভারঅল মিলে আমার মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করলে হয়তো আপনারা এখান থেকে শিখতে পারবেন কিছু একটা। ঠিক আছে, তো যাই হোক, আমরা অলরেডি সবাই বুঝতে পারছি, এগুলো বুঝছি কিনা বলেন। এখন আমরা আসি যে এই প্রেজেন্ট পার্টিসিপল, অলরেডি আমরা বলছিলাম কি প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্বের সাথে আইএনজি, আর পাস্ট পার্টিসিপল মানে কি ভি3। পাস্ট পার্টিসিপল মানে কি ভি3। তো আমরা একটু সহজভাবে চিন্তা করব, ভালোভাবে চিন্তা করব, যে যদি ভি3 হয় তাহলে কাকে কাউন্ট করবে? পারসন, ব্যক্তিকে কাউন্ট করবে। আর ভার্বের সাথে আইএনজি কাকে? আমরা যদি একটু চিন্তা করি, যে ভার্বের সাথে আইএনজি যদি থিং মানে বস্তু, থিং মানে কি বস্তু, আর পারসন মানে কি ব্যক্তি। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করুন। পারসনকে মডিফাই করলে পাস্ট পার্টিসিপল, থিংকে মডিফাই করলে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি আই অ্যাম ইন্টারেস্টেড, আই অ্যাম ইন্টারেস্টেড, আই অ্যাম ইন্টারেস্টেড। তাহলে আই অ্যাম এর পরে দেখেন ভি3,
কিন্তু ইট ইজ ইন্টারেস্টিং, ইট মানে কি, ইট মানে বস্তু, কিন্তু দেখেন ভার্বের সাথে আইএনজি, ইট ইজ ইন্টারেস্টিং। আই অ্যাম থ্রিডল, আই অ্যাম থ্রিডল, আইটা কি ব্যক্তি, দেখেন থ্রিডল ভিতরে, ইট ইজ আ থ্রিলিং স্টোরি, কিন্তু দেখেন ইট বোঝালে ইট হচ্ছে থিং, থিং মানে বা বস্তু, তাহলে ইট ইজ থ্রিলিং স্টোরি, তার মানে দেখেন থ্রিলিং, তাহলে আমরা এইভাবে বলতে পারি। তার মানে কি ব্যক্তি বা পার্সন বোঝালে কি হবে, ব্যক্তি বা পার্সন বোঝালে আমাদের যে কাজটা করতে হবে যে ভিতরি বসাইতে হবে, আর যদি থিং বা বস্তু বোঝায় তাহলে আমরা কি বলবো, আমরা আইএনজি ইউজ করব। একটা প্রশ্ন দেখি তাহলে আমরা আরো সুবিধা হবে। 122 নম্বর দেখেন, ইট ওয়াজ আ ভেরি সিচুয়েশন, ইট ওয়াজ আ ভেরি সিচুয়েশন, দেখেন ইট কি আছে, ইট আছে, তার মানে অ্যান্সার কি হবে বলেন তো, অ্যান্সার চোখ বন্ধ করে কি দিবেন বলেন, ইট থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, তাহলে ইমব্রাসিং, ইমব্রাস হবে না, ইমব্রাসড হবে না, ইমব্রাসমেন্ট হবে না, অ্যান্সার হচ্ছে কি, অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। এরপরে দেখেন 123, হি ইজ কোয়াইট উইথ মাই প্রোগ্রেস, হি ইজ কোয়াইট, হি হচ্ছে কি পারসন, তার মানে কি স্যাটিসফাই হবে না। তারপরে দেখেন আমরা যদি একটু আসি, স্যাটিসফাইড হবে, স্যাটিসফ্যাকশন হবে না, স্যাটিসফ্যাক্টরি হবে না, আনসার হচ্ছে কি বি, স্যাটিসফাইড। তারপরে দেখেন 124, আই নিডেড সামথিং টু রুড ইন অর্ডার নট, আই দেখেন আই কি পারসন, তার মানে কি হবে, টু বোর হবে না, টু বি বোরিং হবে না, টু বি বোর্ড, সি নাম্বার আনসার, টু বি বোর্ডম এটাও হবে না, আনসার হচ্ছে সি নাম্বার। তার মানে এক কথায় যদি বলি প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা হচ্ছে, যদি পার্সন বোঝায় চোখ বন্ধ করে কি দিবেন বলেন, পার্সন বোঝালে কি দিবেন ভিতরি, আর বস্তু বা থিং বোঝালে কি দিবেন ভার্বের সাথে আইএনজি, তাহলে বলতে পারেন আই অ্যাম থ্রি ডগ, অথবা ইট ইট ইজ আ থ্রি ইট ইজ আ থ্রিলিং স্টোরি, অথবা বলতে পারি আই অ্যাম ইন্টারেস্টেড, অথবা ইট ইজ ইন্টারেস্টিং। একটা এক্সাম্পল একটু মনে রাখবেন, তাহলে আপনি দেখবেন রুলস আর মুখস্থ করতে হবে না, আনসার করতে পারবেন। ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়বেন। তারপরে দেখেন এখানে এই নিয়মটা একটু পড়েন, এটা একটু ভালো করে খেয়াল করেন। এটা চমৎকার একটা নিয়ম যে নাউনটি যদি অ্যাকশন ডয়ার হয় এবং নাউনটি যদি যদি আরেকটা কই অ্যাকশন রিসিভার হয়, সহজ হিসাব। এক্সাম্পল গুলো ফোকাস করেন। অ্যান ইন্টারেস্টিং ম্যান, আনন্দদায়ক ব্যক্তি, অ্যান বলছে অ্যান ইরিটিং অথবা অ্যান অ্যানোয়িং হ্যাবিট, বিরক্তিকর স্বভাব, আর ড্রয়িং ম্যান, নিমজ্জন বা ডুবন্ত ব্যক্তি। অ্যান ইন্টারেস্টিং ম্যান, অ্যান ইরিটিং হ্যাবিট, অ্যান অ্যানোয়িং হ্যাবিট, আ ড্রয়িং ম্যান। পরের গুলো দেখেন, আ ব্রান্ড চাইল্ড, অগ্নিদগ্ধ বা আগুনে পড়ার শিশু। আর রিটেন টেস্ট মানে আপনি কি যে এক্সামিনে পরীক্ষা দেয়, স্পোকেন ইংলিশ, লোকে ইংরেজি বলে। আচ্ছা আমাকে একটু বলেন তো, লোকে মানে মানে ইংরেজি কি ইংরেজি বলতে পারে না, ইংরেজিকে আমরা বলি, ইংরেজিতে ইংরেজি কথা বলে না, ইংরেজিকে কি বলে আমরা বলি। আবার দেখেন আ বার্ন চাইল্ড, মানুষ কি নিজে নিজে পুড়ে যায়, আগুন পোড়ায়, অন্যজন পোড়ায়। তার মানে সহজ বিষয় যদি আমি বলি, একটু প্যাসিভ সেন্স মনে রাখেন, যে অ্যাকশন ডয়ার মানে হচ্ছে আমরা অ্যাক্টিভ করি না, যে নিজের কাজ নিজে করে। অ্যাকশন ডয়ার মানে কি, যে নিজের কাজ নিজে করে। আর অ্যাকশন রিসিভার মানে কি, নিজে না করে অন্যকে দিয়ে করে। কথা বুঝতে পারছেন? তো নিজের কাজ নিজে করলে সেটা হচ্ছে কি, নিজের কাজ নিজে করলে সেটা হবে কি, তখন হবে আমরা যদি বলি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে ভার্বের সাথে আইএনজি মানে কি, নিজের কাজ নিজে করবেন, নিজের কাজ নিজে করা। আর ভি3 মানে হচ্ছে কি, অলস। আপনাদের মধ্যে এখানে কেউ অলস আছেন? মানে এখানে আরো মনে রাখার সহজ পদ্ধতি, আপনি চিন্তা করেন আপনি অলস কিনা, মানে আপনার কাজ আপনি করেন না, আর একজনকে দিয়ে করান। তো যেই বেটা বা যেই বেটি কি করবে না, নিজে না করে আরেকজনকে দিয়ে করায়, সেক্ষেত্রে ভি3 হবে, আর নিজে করলে ভার্বের সাথে আইএনজি হবে। এটা কি বুঝতে পারছেন? যে নিজে, তাহলে দেখেন অ্যান ইন্টারেস্টিং ম্যান, আনন্দদায়ক ব্যক্তি। শাকিল ইন্টারেস্টিং ম্যান, হ্যাঁ শাকিল ইজ ইন্টারেস্টিং, শাকিল ইজ অ্যান ইন্টারেস্টিং ম্যান, যে শাকিল একজন কি আনন্দদায়ক ব্যক্তি, আমি নিজে ব্যক্তি, আমি নিজেই আনন্দদায়ক, তাই না?
তা আমি যখন নিজের কাজ নিজে হব তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। আর যখন অলস, অর্থাৎ ধরেন আজকে মনে রাখবেন যেই কাজ যে নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করে সে হচ্ছে কি অলস। তো আমি এই মূল কথা বুঝলে অ্যান্সার করতে পারবেন। আমরা একটা প্রশ্ন দেখাই, তাহলে আমাদের মনে হয় আরো ক্লিয়ার হয়ে যাব। একটু ভালো করে খেয়াল করেন তো, এই যে 131 নম্বর প্রশ্নটা দেখেন। হি পাসড আ রাইট অর্ডার, হি পাসড আ রাইট অর্ডার, হি পাসড সে পাস করলো একটি কি লিখিত আদেশ, সে পাস করলো একটা লিখিত আদেশ। আচ্ছা আমাকে একটু বলেন তো এই প্রশ্নটা কি, সে পাস করলো মানে আমি পাস করছি, লিখিত দিছে কি আরেকজন ব্যক্তি। আমি যে পাস করছি আমি কিন্তু লিখি নেই, আরেকজন ব্যক্তি লিখছে, ওইটা আমি পাস করে দিছি। তার মানে যখন অন্য তখন বি3 হবে, রাইট টু রাইট হবে না, রোট হবে না, রাইটিং হবে না, অ্যান্সার হবে কি রিটেন। অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে রিটেন। তারপর দেখেন 130 নম্বর প্রশ্ন। There were reaction after the bill was passed. There were reaction after the bill was passed. বলছে বিল পাস করার পরে তার যে রিয়াকশন ছিল, তার মানে কি বিষয়টা অন্য, তখন আমরা কি এটা ভিতরি করব, তাহলে আনসার কি হবে, আনসার হবে মিক্সড। ঠিক আছে, আমরা আশা করি এই জায়গাটা ক্লিয়ার। তাহলে আনসার কি রুল নাম্বার 2 তে বললাম নিজের কাজ নিজে করলে আইএনজি, অন্যকে দিয়ে করালে ভিতরি মানে অলস। আচ্ছা এই প্লেটে দেখেন রুল নাম্বার 3, রুল নাম্বার 3 এটা আমরা যদি একটু বলি, এই জায়গাটা একটু ভালো করে ফোর্স করবেন। রিলেটিভ প্রোনাউন এবং ভার্বের পরিবর্তে নাউনের পরেই পার্টিসিপল বসে। তার মানে কি বললাম, রিলেটিভ এবং ভার্বের পরিবর্তে নাউনের পরেই পার্টিসিপল বসে। রিলেটিভ প্রোনাউনের পরবর্তী ভার্ব অ্যাক্টিভ ভয়েস হলে প্রেজেন্ট পার্টিসিপল, প্যাসিভ ভয়েস হলে পাস্ট পার্টিসিপল বসে। আমরা এত কিছু বুঝবো না, সহজ এক্সাম্পল দেই, আমি যেটা বলি শোনেন। একটা এক্সাম্পল দেই, তাহলে আমার মনে হয় বুঝতে আপনার সুবিধা হবে। দেখেন এই এক্সাম্পলটা দেখেন, দেয়ার ইজ আ ম্যান লিভিং। এই যে লিভিংটা হইছে এটা কিন্তু হু লিভস এর পরিবর্তে। আমরা যখন ক্লজ পড়াবো, ফ্রেজ পড়াবো, তখন এগুলো আমরা বুঝবো, বাট এখানে মূল জিনিসটা বোঝেন। এই হু লিভস, হু লিভস এই যে ভার্ব, এই হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যারা প্রোনাউনের ক্লাস করছেন তার কিন্তু অলরেডি মনে আছেন যে রিলেটিভ প্রোনাউনটা মাঝামাঝি বসে, যে রিলেটিভ প্রোনাউন হু এবং ভার্ব, এই রিলেটিভ প্রোনাউন এবং ভার্বটা বাদ দিয়ে আমরা কি বসাইতে পারি, আমরা বসাইতে পারি যে হয় প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে অ্যাক্টিভ ভয়েস, নিজের কাজ নিজে করবে। পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে কি যে প্যাসিভ ভয়েস, যে নিজের কাজ নিজে করবে না। ওই যে আমরা আগের রুলেই পড়েছি, এখানে জাস্ট মূল বিষয় হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন এবং ভার্বটা কি হয়ে যাবে, রিলেটিভ প্রোনাউন এবং ভার্বটা কি হবে বলেন তো, রিলেটিভ প্রোনাউন এবং ভার্বটার পরিবর্তে পার্টিসিপল বসে, সেটা হতে পারে প্রেজেন্ট বা পাস্ট। একটু আসি একটা এক্সাম্পল দেই, তাহলে আমরা বুঝবো। 132 নম্বর অ্যান্সারটা দেখেন। The tall gentleman dash by the door is the bank manager. The tall gentleman dash by the door is the bank manager. Who is standing, standing. আগে অপশনগুলো দেখি, আমরা পরে রুল যাই। প্রশ্ন হচ্ছে এখানে কি বলবেন, দ্য টল জেন্টলম্যান। দ্য টল জেন্টলম্যান এটা হচ্ছে কি বলেন তো, এই দ্য টল জেন্টলম্যানের পরে আমাকে কি করতে হবে, হয় পাস্ট পার্টিসিপল না হলে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আসতে হবে, রাইট? কারণ দ্য টল জেন্টলম্যান এখানে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা যে কাজটা করব, এখানে হু স্ট্যান্ডিং হয় না কখনো, হয়তোবা হু স্ট্যান্ডস হতে পারতো, তাই না? হু স্ট্যান্ডস হতে পারতো, কিন্তু এখানে এটা আমরা কাউন্ট করব না, সো এই নাম্বারটা বাদ। ইজ স্ট্যান্ডিং এটা তো হওয়ার সুযোগই নাই, কারণ এখানে বলছে দ্য টল জেন্টলম্যান দ্যাট বাই দ্য ডোর ইজ দ্য ব্যাংক ম্যানেজার। বলছে দরজার পাশে লম্বা ভদ্রলোকটি তিনি হলেন কি
তিনি হলেন ব্যাংক ম্যানেজার। তার মানে কি ইজ স্ট্যান্ডিং, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, টেন্সে আমরা আরো ডিটেলস পড়বো, স্ট্যান্ডস হবে না, আনসার হচ্ছে স্ট্যান্ডিং। কেন? এখানে যে লোকটি দাঁড়িয়ে আছে সে নিজের কাজ নিজে করছে, এই জন্য কি হবে প্রেজেন্ট পার্টিসিপল। কিন্তু এই প্রশ্নটা দেখেন 133 আমি যদি আপনাকে বলি, দেখেন some of the people to the party can't come, some of the people to the party can't come। একটু ভালো করে খেয়াল করেন তো কি করছে, বলছে আমরা যদি একটু চিন্তা করি যে some of the people বলছে dash to the party can't come, একটু দেখেন ইনভাইটিং, ইনভাইট মানে কি ইনভাইটেড, হু ইনভাইটেড, দে আর ইনভাইটেড। আচ্ছা আমাকে একটু বলেন তো এখানে কি আছে, সাম অফ দ্য পিপল বলছে একটা পার্টিতে কি করা হয়, আমন্ত্রণ করা হয়, একটা পার্টিতে কি করা হয় আমন্ত্রণ করা হয়, রাইট? একটা পার্টিতে আমন্ত্রণ করা হয় কিছু মানুষকে, রাইট? তো একটা পার্টিতে যদি আমন্ত্রণ করা হয় তো সে কি নিজের কাজ নিজে করবে? মানে আপনি কাউকে দাওয়াত দিবেন, তো দাওয়াত দেওয়া মানে কি, কাউকে আমি দাওয়াত দিয়েছেন তারা আসতে পারে নাই, অন্যজনকে না, মানে কেউ আসে নাই, মানে একটা ইনভাইট করেছিলাম তারা আসতে পারে নাই, সেটা তো অন্য ব্যক্তি, নিজে না। তো অন্য ব্যক্তি হইলে কি হয় V3 হয়। তাহলে একটু খেয়াল করেন অ্যান্সার ইনভাইটিং হবেই তো না। এখন ইনভাইটেড, হু ইনভাইটেড, দে আর ইনভাইটেড, হু ইনভাইটেডও হবে না, তাহলে এখন কোনটা আপনি বসাবেন? সহজ হিসাব, বি নাম্বার ইনভাইটেড। সাম অফ দ্য পিপল ইনভাইটেড টু দ্য পার্টি ক্যান কাম, বলছে আমন্ত্রিত কিছু মানুষ আজকে পার্টিতে আসতে পারেনি, তার মানে কি হবে ইনভাইটেড, ইনভাইটেড। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে আমাদের 133-এর ইনভাইটেড। তাহলে আমাকে একটু বলবেন আপনারা যদি একটু খেয়াল করেন, (137) নম্বর প্রশ্নের আনসারটা একটু খেয়াল করেন। 137, there is a man, there is a man next door to me, living, who live, who lived, is living নাকি lived, আনসার কি হবে বলেন? there is a man next door to me, এই প্রশ্নের আনসারটা একটু সবাই করবেন। 137 সবাই কমেন্ট করবেন, যা বুঝছেন সেটাই কমেন্ট করবেন। যা বুঝতে পারছেন তাই কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করেন। there is a man dash next door to me, প্রশ্নটা অনেক প্যাস, বাট অ্যান্সার করতে পারবেন আমি আশা করি সবাই। সবাই অ্যান্সার করেন, সবাই অ্যান্সার করেন, আমি বুঝাই দেব, ডোন্ট ওরি, বাট অ্যান্সার করেন। সবাই অ্যান্সার করেন। ওকে, মৌসুমী লিখছে 137-এর এ, কসবু লিখছেন লিভিং, রাইট? ওকে, আমরা এখানে একটু ভালো করে খেয়াল করব, যেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করব, অনেকে অনেক কমেন্ট করেছেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। 137, দেয়ার ইজ আ ম্যান নেক্সট ডোর মি, আমাদের ঘরের পাশে একজন মানুষ থাকে, রাইট? আমাদের ঘরের পাশে একজন কে থাকে? মানুষ থাকে।
তাহলে একটু খেয়াল করেন তো, আমাদের ঘরের পাশে একজন মানুষ থাকে, এটার অ্যান্সার কি নিবে? অ্যান্সারটা একটু খেয়াল করেন, একটু ভালো করে দেখেন। আমাদের ঘরের পাশে একজন মানুষ থাকে, একজন মানুষ কি ওই ব্যক্তিই তো থাকে, আমি যা তো তার ঘরে থাকি না, ওই নিজে ব্যক্তি থাকে, নিজে ব্যক্তি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, রাইট? তো আমরা একটু চলে আসি অ্যান্সার কোনটা কোনটা হতে পারে। সো লিভড হবে না, এটা তো আপনি শিওর হয়ে গেলেন। এখন বলেন কি হবে? দেয়ার ইজ আ ম্যান, একজন মানুষ, তার মানে হু লিভস হবে, এস নাই, তার মানে বি নাম্বার বাদ। প্রত্যেকটা অপশন দেখেন। হু লিভড কখন হইতো? যদি এখানে ইজ না থেকে ওয়াজ থাকতো। তাহলে কি বললাম? ইজ না থেকে ওয়াজ থাকলে হু লিভডটা কাউন্ট করাইতো, তার মানে সি নাম্বারটাও বাদ। এখন এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোশ্চেন কালেও হবে না, তার মানে ডি নাম্বারও বাদ। তাহলে কারণ মানে হচ্ছে যে কোনো কিছু চলমান কাজ, হ্যাঁ, চলমান কন্টিনিউয়াস টেন্স হয়, বাট এটা তো হবে না। তাহলে দেখেন বি নাম্বার কেন হলো না? বি নাম্বার কাউন্ট করতাম যদি হু লিভস থাকতো, লিভ কখন কাউন্ট করতাম? যদি ইজ না থেকে ওয়াজ থাকতো। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সারটা হবে লিভিং হবে। দেয়ার ইজ আ ম্যান লিভিং নেক্সট ডোর টু মি। দেয়ার ইজ আ ম্যান লিভিং নেক্সট ডোর টু মি বলছে আমাদের দরজার পাশে একজন কি মানুষ থাকে। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে এ নাম্বারটা। আপনারা বুঝতে পারছেন? একটু জানান আমাকে, সবাই ক্লিয়ার কিনা একটু জানান। আমি কিন্তু সবসময় মূল জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করি লজিক্যাল দিক থেকে। এই যে আপনি আমাদের 100টা ক্লাস করবেন, ক্লাস করতে করতে দেখবেন ইংরেজির এমন একটা ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে আপনার কাছে, যখন দেখবেন একটা সময় যাওয়ার পরে প্রশ্ন দেখলে আপনার মনে করবেন যে ও আচ্ছা, শাকিল স্যার তো এটা বলেছিল, বা শাকিল ভাইয়া তো এটা বলছিল। আপনার দেখলেই আপনার প্রশ্ন আপনার কাছে সহজ হতে থাকবে। আচ্ছা, তো আমাদের এই জায়গাটা আমরা কি বললাম যে রিলেটিভ প্রোনাউন এবং ভার্বের পরিবর্তে যদি বসে অ্যাক্টিভ, মানে নিজের কাজ নিজে করে প্রেজেন্ট পার্টিসিপল, আর যে নিজের কাজ নিজে না করে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, এই যে আমরা গত ক্লাসে এবং আজকের ক্লাসে যেটা পড়াইলাম, এটার একটা সামারি বলতে পারেন। জিরান্ড এবং পার্টিসিপল একটা পার্থক্য। জিরান্ড আমরা জানি জিরান্ডও ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি। তাহলে একটা পার্থক্য না পড়লে তো আপনি ভুলে যাবেন, তাই না? তো এখানে মুখস্থ না, জাস্ট এক্সাম্পল বলবেন, কেন হচ্ছে এটা একটু বুঝবেন। একটু খেয়াল করি। প্রথমে আসে 1 নম্বরটা দেখেন। 1 নম্বর দেখেন, জিরান্ড ভার্বের সাথে আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, কিন্তু জিরান্ড কাজ করে কি ভার্ব এবং নাউনের। জিরান্ড কাজ করে ভার্ব এবং নাউনের, আর পার্টিসিপল কাজ করে ভার্ব এবং অ্যাডজেক্টিভের। এটা হচ্ছে পার্থক্য। এরপরে দেখেন অ্যাডজেক্টিভের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে জিরান্ড হবে, যেমন স্ট্রাকচার্ড টিচিং। তাহলে স্ট্রাকচারটা একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে কি হবে? জিরান্ড হবে। কিন্তু অ্যাডভার্বের পরে যেটা থাকবে ওইটা হচ্ছে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে। এক্সাম্পল গুলো একটু ভালো বুঝবেন। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, 3 নাম্বার দেখেন। 3 নাম্বারটা হচ্ছে সহজভাবে দেখেন, যে এখানে আমরা যদি বলি যে এটা দেখেন ভার্বের সাথে আইএনজি, এরপরে একটা প্রিপজিশন আছে। ভার্বের সাথে আইএনজি এরপরে কি আছে? একটা প্রিপজিশন আছে। আর প্রিপজিশন সহকারে কোনো ফ্রেজের পরে অন্য একটি ভার্ব থাকলে অন্য একটি আরেকটা ভার্ব আছে। দেখেন, তাহলে ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। তাহলে দেখেন প্রথমে ভার্বের সাথে আইএনজি, এরপরে কি আছে? প্রিপজিশন, তারপর আরো একটা ভার্ব আছে। তাহলে এটা হবে কি? এটা হবে জিরান্ড। কিন্তু আবার দেখেন যে রাইডিং আ হর্স, রাইডিং আ হর্স ইজ মাই প্যাশনেট। ওকে, ঠিক আছে। এটা আবার যদি আমরা দেখি রাইডিং আ হর্স ইজ মাই ফ্যাশন, বা হি ফাউন্ড দ্যাট পার্কিং ইজ ডিফিকাল্ট। এটা দেখেন তো পুরো একটা কি, পুরো একটা ফ্রেজ, পুরো একটা ফ্রেজের মাঝখানে আছে, মানে একটা ভিতরে আছে, কিন্তু পার্টিসিপল কমা থাকবে। যেমন ওয়াকিং আ লং ওয়ে, কমা আছে, রাইডিং আ হর্স, কমা আছে, পার্কিং দ্য কার হ্যাট দ্য গেট, কমা আছে। তার মানে পার্থক্য হচ্ছে কি, জিরান্ডে ডিরেক্ট লাইন আর প্রেজেন্ট পার্টিসিপলে কমা থাকবে, এটা একটু পার্থক্য বুঝবেন। তারপরে দেখেন এটা গেল 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। আবার দেখেন ট্রানজিটিভ ভার্বের পরে, ট্রানজিটিভ ভার্বের পরে জিরান্ড বসে। যেমন হি অ্যাভয়েডেড মেকিং দ্য সেম মিস্টেক, হি স্টার্টেড টিচিং হ্যামলেট। ট্রানজিটিভ ভার্বের পরে আমরা কি জানি? অবজেক্ট থাকে। তো এই যে হি অ্যাভয়েডেড মেকিং দ্য সেম মিস্টেক, বলছে ডু ইউ এনজয় টিচিং, আই লার্নড ড্রয়িং। তার মানে দেখেন এদের পরে কি আছে? একটু ভালো করে খেয়াল করেন।
ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে, এদের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে জিরান্ড। কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব থাকলে আমরা অলরেডি আজকে পড়াইছি, ইনট্রানজিটিভ ভার্বের পরে কে বসে? ইনট্রানজিটিভ ভার্বের পরে কে বসে? প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। আমরা আরো কিছু বলি, যে সকল ভার্বের পরে নাউন প্রোনাউন বসে, যে সকল ভার্বের পরে নাউন প্রোনাউন বসে তারাই ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে সকল ভার্বের পরে ইট বসানো যায় তারাই ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ লাইক ইট, অ্যাভয়েড ইট, স্টাডি ইট, স্টপ ইট, এনজয় ইট, ইট বসানো গেলে সেটা হচ্ছে কি ইট, কি অবজেক্ট বসে না, ইট অবজেক্ট, অবজেক্ট বসানো গেলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর অবজেক্ট বসানো যে কাম হেয়ার, গো দেয়ার, যে হেয়ার দেয়ার, এগুলো তো অ্যাডভার্ব, এগুলো তো অবজেক্ট না। ঠিক আছে, এরপরে দেখেন আমরা এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করব। এখানে দেখেন কি আছে, দেখেন প্রিপজিশনের পরে আইএনজি থাকলে জিরান্ড হবে। বাই ওয়ার্কিং হার্ড দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং। প্রিপজিশনের পরে আইএনজি থাকলে জিরান্ড। কিন্তু কিন্তু মনে রাখবেন অবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে। অবজেক্ট কোনটা? আই, মি, এটা হচ্ছে অবজেক্ট। হি, হিম, এটা হচ্ছে অবজেক্ট। শি, হার, এই যে হিম, মি, হার, যারা প্রোনাউনের ক্লাস করছেন তারা বুঝবেন। এই হিম, মি, হার, তারপর হচ্ছে আস, এগুলো হচ্ছে অবজেক্ট। অবজেক্টের পরে কে বসে? প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আই ফাউন্ড হিম, এই যে হিমটা অবজেক্ট, দেখেন স্লিপিং, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, প্লিজ। তারপরে দেখেন আমরা যদি একটু খেয়াল করি, কিন্তু যাদের আলাদা পসেসিভ নাই, ওই যে আজকের ক্লাসে পড়ছি পসেসিভ না থাকলে যেমন দিস, দ্যাট, অল, এগুলো কিন্তু পসেসিভ নাই। তার মানে কি এগুলোর পরে কি, এগুলো কি বসবে? এগুলো হচ্ছে আপনার প্রেজেন্ট পার্টিসিপল। প্লিজ অবলাইজ মি বাই, এই যে বাই হচ্ছে প্রিপজিশন কিন্তু পসেসিভ নাই। দিস, দ্যাট, অল, এগুলো একটু মনে রাখবেন। দিস, দ্যাট, অল পসেসিভ নাই, তার মানে কি এই যে ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, এটা একটু মনে রাখবেন। এরপরে দেখেন 4 নাম্বারটা একটু ভালো করে দেখেন। কমপ্লিমেন্ট হিসেবে ভার্বের সাথে আইএনজি যদি কাজের নাম বোঝায়, কমপ্লিমেন্ট মানে কি সাবজেক্ট অবজেক্ট একই বোঝাবে, রাইট? তাহলে একটু দেখেন, আমরা একটু আসি। সিং ইজ বিলিভিং, দেখেন সিং ইজ বিলিভিং দেখলেই বিশ্বাস হয়। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, আমার প্রিয় হচ্ছে কি রিডিং বা গার্ডেনিং, বাগান করা। তার মানে দেখেন সিং ইজ বিলিভিং, সিং বিলিভিংটা সেম। তারপরে দেখেন মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং গার্ডেন, তার মানে কি এগুলো বোঝালে কি এগুলো হচ্ছে জিরান্ড। কিন্তু কমপ্লিট ভার্বের সাথে আইএনজি বসলে নাউন বা প্রোনাউনের বিশেষণ বোঝায়। বিশেষণ বলতে অ্যাডজেক্টিভ বোঝায়। কেমন বুঝলেন? দ্য সিনারি লুকস চার্মিং, দৃশ্যটা কি আকর্ষণীয়। মানে বিশেষণ মিন্স অ্যাডজেক্টিভ বোঝাবে, অ্যাডজেক্টিভ বসলেই সেটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। ইট ইজ ইন্টারেস্টিং, প্রেজেন্ট পার্টিসিপল। দ্য স্টোরি ওয়াজ থ্রিলিং, প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বুঝলাম? এই যে চার্মিং, ইন্টারেস্টিং, থ্রিলিং, এগুলো প্রত্যেকটা হচ্ছে কি, প্রত্যেকটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আরো সহজভাবে বলি, কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে একই মানে মানে এটা নাউনকেই বোঝায় মূলত। যে কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি সাবজেক্ট এবং অবজেক্ট, বা অবজেক্ট তো নাই, সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই জিনিস, একই ব্যক্তিকে বোঝাবে, একই জিনিসকে বোঝাবে। কিন্তু যদি আবার এখানে আবার দেখেন, যদি এটা অ্যাডজেক্টিভ বোঝায় তাহলে কিন্তু সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এরপর দেখেন ভার্বের সাথে আইএনজি নাউনের পূর্বে কম্পাউন্ড নাউন বসালে ভার্ব জিরান্ড হবে। কম্পাউন্ড নাউন বলতে আ স্লিপিং রুম, আ স্লিপিং রুম, আর রাইটিং টেবল, এখানে আর বোঝাবে। হ্যাঁ, আর স্লিপিং রুম মানে কি শোবার ঘর, আর রাইটিং টেবিল মানে কি লেখার টেবিল। তাহলে দেখেন তো এই যে স্লিপিং এবং রুম, তাহলে রুমটা হচ্ছে আমরা কি বলতে পারি, এটা আমরা বলতে পারি এটা হচ্ছে কি এটা নাউন, আর এই যে স্লিপিংটা আছে এটা কিন্তু জিরান্ড। আর স্লিপিং রুম আর রাইটিং টেবিল এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে জিরান্ড। কিন্তু আর্টিকেল এবং নাউন আজকে পড়াইছি। এই যে আই হেল্প আ ড্রয়িং ম্যান, এই যে আ ড্রয়িং ম্যান, তো এই ড্রয়িংটা হচ্ছে কি, এই ড্রয়িংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটু ভালো করে মনে রাখবেন। আর এটা কিন্তু পজিশন অনুযায়ী অ্যাডজেক্টিভও বলা যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আর কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত ভার্বের সাথে আইএনজি থাকলে প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? কয় যে আই এম ওয়ার্কিং নাও, প্রেজেন্ট পার্টিসিপলে যেটা বসে ওইটা আবার কি, ওইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। সহজ কথা আমি একবার একটু বলে দেই। আমরা যদি একটু বলি যে জিরান্ড পার্টিসিপল পার্থক্য হচ্ছে, জিরান্ড হচ্ছে কার কাজ করে, নাউন। প্রেজেন্ট পার্টিসিপল কার কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে।
এরপর আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভের পরে জিরান্ড বসে, এখানে দেখলাম অ্যাডভার্বের পরে জিরান্ড বসে। এরপর আমরা দেখলাম যে আপনার ভার্বের সাথে আইএনজি যুক্ত যদি কোনো প্রিপোজিশন থাকে বা এক বাক্যে বোঝায় তাহলে সেটা জিরান্ড, কিন্তু কমা দিয়ে বসালে সেটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। এরপর ট্রানজিটিভ ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল, ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্বের পরে হচ্ছে জিরান্ড, ইনট্রানজিটিভ ভার্বে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে দেখলাম যে আরে বাবা ঠিক আছে, প্রিপোজিশনের পরে আমরা যদি বলি কমা দিয়ে কোনো বাক্য বোঝায়, প্রিপোজিশনের পরে যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে কি প্রেজেন্ট জিরান্ড, অথবা যদি পসেসিভ থাকে তাহলে হচ্ছে জিরান্ড, আর যদি অবজেক্ট থাকে এবং পসেসিভ না থাকে তাহলে সেটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট যদি বোঝায়, যদি কমপ্লিমেন্ট বোঝায় নরমালি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জিরান্ড। তবে যদি সেটা জিরান্ড এবং কাজের নাম বোঝায়, জিরান্ড এবং কি কাজের নাম বোঝায়, জিরান্ড এবং কি কাজের নাম বোঝায় তাহলে হচ্ছে কমপ্লিমেন্ট। আর যদি কি বসে, আর যদি দেখেন অ্যাডজেক্টিভ মানে বিশেষণ মিন্স অ্যাডজেক্টিভ বোঝায় তাহলে হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা কি বললাম, আর একটা হচ্ছে কি স্লিপিং রুম আর রাইটিং টেবিল, হ্যাঁ লেখার টেবিল বা শোবার ঘর, এই যে র বা আর যদি বলে তাহলে হচ্ছে কি সেটা হচ্ছে জিরান্ড। আর যদি নরমালি আর্টিকেল নাউনের মাঝখানে বসে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই হচ্ছে আমরা জিরান্ড এবং পার্টিসিপল জাস্ট এক্সাম্পল গুলো দেখবেন আপনারা পারবেন, ঠিক আছে। আর এই যে আমরা তো অলরেডি শুরুর দিকেই পড়াইছিলাম যে পারফেক্ট পার্টিসিপলটা কি, হ্যাভিং এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং গেইনড ট্রুথ, বলছে হ্যাভিং গেইনড ট্রুথ কিপ ট্রুথ, প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পার্টিসিপল হবে না, आंसर হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হবে না, নান হবে না। আজকের ক্লাসটা মোটামুটি একটু জটিল ছিল, আমরা যতটা পারি সময় নিয়ে পড়িয়েছি। কোথাও কোনো প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করেন, আর ক্লাস কেমন লাগতেছে একটু জানাবেন। আপনারা যারা ক্লাস করতেছেন মোটামুটি সবগুলো আমাদের, যেহেতু অনেকে নতুন করে জয়েন করতেছেন তারা চিন্তার কারণে আমরা যখন আবার ক্লাস নিব তখন পরবর্তী ব্যাচটা আপনারা ওইটাতে আবার ফ্রি অ্যাক্সেস পাবেন, ঠিক আছে। মানে আমাদের পর এই ব্যাচের পরে পরবর্তী নতুন যে ব্যাচ আসবে ওই ব্যাচে আবার সুযোগ পাবেন। সো নতুন যারা যারা অলরেডি মাঝখানে জয়েন করতেছেন তারা যে ক্লাস করতেছেন এই ক্লাস থেকে শুরু করেন। আমার নিয়মিত যে ক্লাসগুলো হচ্ছে এগুলো লাইভের পাশাপাশি রেকর্ড একটা একটা করে করেন। ধরেন আমি 3 দিন পড়াই আর বাকি 4 দিন ফ্রি থাকে, আপনি বাকি 4 দিনে অ্যাটলিস্ট 2টা ক্লাস করেন বা 4 দিনে 4টা করেন, আপনার মানে বেসিকের উপর ডিপেন্ড করে। অ্যাটলিস্ট আমি যে প্রতিনিয়ত যারা নতুন করে জয়েন হচ্ছেন তাদের উদ্দেশ্যে এটাই বলবো, লাইভ ক্লাস এটা রেগুলার বেসিস করতে থাকেন আর প্রতিদিন একটা একটা করে ক্লাস করেন। যেমন আমাদের তো ক্লাসের সিরিয়াল করে দেওয়া আছে, ধরেন আজকে আমরা 15তম ক্লাস করাচ্ছি আপনাকে, আপনার কাজ হবে কি ভার্বের ক্লাসগুলো, হ্যাঁ ভার্বের ক্লাস হচ্ছে মেবি 12 নম্বর থেকে শুরু হয়েছে, তো 12 নম্বর ক্লাস থেকে ভার্বের টপিক শেষ করেন, যখন শেষ হবে এরপর আবার নতুন করে শুরু করবেন। আচ্ছা একটু বলেন ক্লাস কেমন লাগতেছে আর ক্লাস ক্লিয়ার কিনা এটা একটু জানাবেন। এরপরও আপনাদের যদি কোনো মতামত থাকে ভাইয়া এইভাবে পড়লে আমাদের আরেকটু ইজি হবে, এটা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা কোনো চাকরিকে কেন্দ্র করে না, এটা হচ্ছে এমন একটা হচ্ছে আপনার বেসিক, এবং আপনাকে এমন ভাবে শেখানো যেন আপনি সবগুলো পরীক্ষায় নিজেকে কম্পেয়ার করতে পারেন, নিজের কনফিডেন্সে এক্সাম হলে যাইতে পারেন, মুখস্থ করে না যে আমি 10টা দিলাম এই 10টা পড়ে গিয়ে আপনি 10টাই পরীক্ষা দিলেন। এটা দিয়ে আসলে পরীক্ষায় পার পাওয়াটা টাফ, হ্যাঁ দিন শেষে দেখবেন যে চাকরি হয় না অনেকের। বাট আপনি একটা বছর টার্গেট রাখবেন যে আমি 6 মাস পড়বো গণিত, ইংলিশ, এভাবে করে একটা বছর বা 6 মাস খুব ভালো করে পড়ালেখা করুন, খুব ভালো করে পড়ালেখা, এরপর আপনি চাকরি পরীক্ষা দিতেই থাকেন, দেখবেন যে আপনি প্রত্যেকটা চাকরি বুঝে বুঝে দিচ্ছেন, একটা ভুল করলে পরের চাকরি ভালো হয়ে যাচ্ছে। আচ্ছা কসবা লিখছে স্যার অনেক সুন্দর স্যার ক্লাসগুলো, ওকে মাশাআল্লাহ থ্যাংক ইউ। মৌসুমী লিখছে অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ স্যার। ঠিক আছে, আমার কথা হচ্ছে আপনারা আমাদের সাথে লেগে থাকেন আগামী 6টা মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত লেগে থাকেন, দেখবেন ভালো একটা আউটপুট চলে আসবে। আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন যে আমার ইংরেজি লেভেল ছিল কই আর এখন কই। মানে ইংরেজি লেভেল বলতে শুধুমাত্র এই পরীক্ষার যেই ভালোগুলো আমি সেগুলোর কথা বলছি, ইংরেজি শেখার শেষ নেই, কিন্তু আপনি পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যাবেন, অটো প্রিপেয়ার হয়ে যাবেন। খালি আমার ক্লাস করেন বাসায়, এই ক্লাস করে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে যতটুকু পড়াইছে ওইগুলো একটু ভালো করে রিভিশন দেন, প্রশ্নগুলো সলভ করেন, আবার নতুন করে দেখেন, নিজের মতো করে পড়েন। আপনি যখন নিজে পড়বেন তখন নিজের রিয়ালাইজেশনটা আসবে, ঠিক আছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আমাদের ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা থেকে 10টা। আমি চেষ্টা আমার
প্রায় ক্লাসই লাইভ হবে, মাঝে মধ্যে যদি আমি দেখা যাচ্ছে অনেক সময় ব্যস্ততা থেকে যায়, বা আমি অনেক সময় দেখা যাচ্ছে বাইরে কোনো একটা মিটিং আছে, তো অনেক সময় দেখা যাচ্ছে আমি একটু বাইরেও ক্লাস নিতে যাই মাঝে মধ্যে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে একটু টাইম তখন হয়, তখন আমি একটু রেকর্ড করে দেই, দিনে রেকর্ড করে আপনাদের আপলোড দিয়ে দিলাম, ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, নিজের যত্ন নেবেন। মোট কথার এক কথায়, নিজের চাহিদার কাছে কখনোই পরাজিত হবে না। নিজে যেটা চান সেটা করার চেষ্টা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কেউ 5 টাকা দিয়ে করবে, আপনি এই 2 টাকা দিয়ে করবেন, পার্থক্য এটা। কিন্তু নিজের শখ, নিজের ইচ্ছা, নিজের ড্রিম, নিজের স্বপ্ন, নিজের ভালো লাগা, এবং দিন শেষে নিজেকে প্রায়োরিটি দেন। আপনি অবশ্যই বাইরের মানুষকে প্রায়োরিটি দিবেন, কিন্তু আগে নিজেকে, এরপরে বাইরের মানুষকে। তাহলে দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে, একটা আনন্দময়। সব জায়গায় হ্যাঁ বলতে যাবেন না, কিছু কিছু জায়গায় না বলবেন। যেটা আমি নিজে রিয়েলাইজ করেছি, সব জায়গায় হ্যাঁ বলতে গেলে আপনি নিজে পাগল হয়ে যাবেন। সো এই জায়গা থেকে আমার মনে হয়, আপনি নিজেকে যখন একটু হ্যাপিনেসের মাধ্যমে রাখতে পারবেন, আপনার কাজ, আপনার পড়াশোনা, আপনার স্বপ্ন, আপনার ইচ্ছা, সবগুলো দেখবেন সুন্দর হয়ে যাচ্ছে। কোনো কিছু পান নাই, দুঃখ থাকবে না, হতাশা থাকবে না, কিন্তু আপনি চেষ্টা করেছেন। ঠিক আছে, ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।